চলো তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আহ, আজকে মূলত তোমরা জানো যে তোমাদের গ্রুপে বলা হয়েছে, যেহেতু 11-12-এর ইন্টারভিউ ডেট চলে এসছে এবং তোমরা জানো যে 18 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সেই জন্য আমরা আজকে এই ক্লাসে যারা 11-12-এ তোমরা ডাক পেয়েছো, ঠিক আছে, তাদেরকে আমরা কমপ্লিট যে ইন্টারভিউ প্রসেস, অর্থাৎ প্রথমে রুমে এন্ট্রি, তারপর রুমে এন্ট্রি করার পর তোমার ডেমনস্ট্রেশন, তারপর সেখান থেকে কমন কোশ্চেন জিজ্ঞাসা করা, নেক্সট টিচিং দেবে, সেখান থেকে কোশ্চেন করা, মানে পুরো কমপ্লিট সার্কেল, ঠিক আছে, যেটা একটা ইন্টারভিউতে হচ্ছে বা হয়, সেই প্রসেসটাই আমরা আজকে ধরবো। তো যারা তোমরা আজকে 11-এ ছিলে, মানে যারা তোমরা নবম দশম বা তোমরা আজকে যারা 9-10-এর জন্য ডাক পেয়েছো, তোমরা দেখে নাও। আজকে তোমরা মানে হয়তো পার্টিসিপেট করতে পারবে না, আজকে তোমরা দর্শক, ঠিক আছে, যে কিভাবে দিতে হয়। আজকে শুধু যারা 11-12-এ ডাক পেয়েছে তারা কমপ্লিট ফেজে, মানে পুরোপুরি আর কি, সব সম্পূর্ণভাবে তারা আজকে দেবে। তো সেক্ষেত্রে তোমরা জাস্ট আজকে দেখো, ঠিক আছে। আর তোমাদের যেহেতু টাইম আছে হাতে, তোমরা সুযোগ পাবে, সবাই পাবে, ঠিক আছে, চিন্তার কিছু কারণ নেই। তো আমি এই কারণে নিচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু 18 তারিখ থেকে শুরু হচ্ছে, আমি জানি কিছু জনের আবার 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এরকমও আছে। তবে যেহেতু আজকে রবিবার, আজকে টাইম দিতে পারবো তোমাদেরকে আমি, ঠিক আছে। হ্যাঁ, 31 তারিখও আছে। তো সেক্ষেত্রে তোমরা আজকে থেকে যারা যারা মানে ফুললি প্রিপেয়ার, কারণ আমরা জানি যে এই কোর্সটি আমাদের অনেকদিন থেকেই চলছে। তো সেক্ষেত্রে যারা অনেকদিন থেকে দিচ্ছ তারা ফুললি প্রিপেয়ার হয়ে গেছো, কারণ বহুবার তোমরা টপিক দিয়েছো। তো এই জন্য আমার মনে হলো যে আজকে করে দেওয়াটা বেস্ট হবে, ঠিক আছে। আবার যেহেতু আবার নেক্সট থেকে যে ক্লাস আছে যেভাবে চলে সেরকমই হবে, ঠিক আছে। তো আজকে আমরা যারা যারা তোমার ইন্টারভিউর জন্য যাচ্ছে তাদের জন্য আজকে পুরো প্রসেসটা দেওয়া হচ্ছে। তো এখানে আমাদের তো নিয়ম আছে, তোমরা জানো, আমাদের যেটা নিয়ম আছে তোমরা জানো, যে যারা আগে এখানে জয়েন করার পরে এখানে রেসপন্স করবে সেই অনুযায়ী তাদেরকে নেওয়া হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে মৌমিতা সামন্ত, তারপর রয়েছে দেবলিনা, তারপর অর্ক শর্মা, নেক্সট সুস্মিতা রঞ্জিত, স্বাগতা হালদার, আর আদিত্য বেরা, তারপর তারপর হচ্ছে দেবলিনা, ঠিক আছে, মৌসুমী ঘরাই, পদ্মা ঘরাই, নিশিকান্ত সাহা, প্রভাকর সিং, হুমা ফিরদোস গাজিয়া, তারপরে তামসা নস্কর, ঠিক আছে। এরা আপাতত রেসপন্স করেছে। আর তার সাথে পুষ্পা মিশ্রও রয়েছে। তো আজকে তাহলে পুরো ফেজ মানে পুরো কমপ্লিট, ঠিক আছে, পুরো একদম পুরো ড্রেস থেকে শুরু করে, মানে যে গেট আপ, কেউ যদি তোমরা সোয়েটার পরে যাবে কারণ শীতের সময়, যদি সকালে তোমার টাইম দিয়েছে, বা কারোর যদি দুপুরের দিকে টাইম দিয়েছে, মানে যেমন পোশাক পরে পরে যাওয়ার কথা, ঠিক আছে, পুরো সিস্টেমটা হচ্ছে কি সেইভাবেই পড়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? তো সেই সিস্টেমটাই কিন্তু তোমরা মেনটেন করে করবে আর কি, ঠিক আছে। চল এবার আমি যেহেতু হচ্ছে কি ওই তোমাদের যেটা মাদ্রাসা হয়েছিল তার আগে একটা ভিডিও তোমাদেরকে করে দেখিয়েছিলাম যে কেমন পোশাক পরবে বা কেমন ভাবে বসবে, ঠিক আছে। তো সেটা না হয় আরেকবার তোমাদের নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আমি ঠিক আছে, আমি তোমাদের হচ্ছে গ্রুপে দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো আমি। তো সেটা আজকে আজকে যখন তোমরা দেবে, কারোর কিছু মিস্টেক হলে আমি বলে দেবো, ঠিক আছে। কারোর যদি কিছু মানে দেখো, ওটা আমি অ্যাকচুয়ালি ছবিতে, আর তো সময় নেই বাবা, আর তো সময় নেই, মানে আজকে একটা সময় ছিল কিন্তু এই শর্ট পিরিয়ডে তোমরা আসতে পারতে না, তাই না, রবিবার ছাড়া বা অনেক দূরে। হ্যাঁ, মানে হলেও হচ্ছে কি তোমার, শোনো, সপ্তাহের মাঝখানে আমার পক্ষে করা সম্ভব নয়, ঠিক আছে, কারণ একটা সময় করবেন বুধবার বৃহস্পতিবার। ওইটাই তো বলছি যে আমি বলছি স্যার, আমাদের যে কদিন আছে ওটাতে যদি আপনি এই ফুল ফেজে যেটা নিচ্ছেন ওটা যদি আর কয়েকবার করতেন তাহলে একটু ভালো হতো। ঠিক আছে, আজকে আজকে ফেসটা আগে দাও, আজকে ফেসটা আগে দাও। আমি আমি যেটা বলছি শুনে নাও, ঠিক আছে। তোমরা যেটা বলছো যে এই যে রবিবার একমাত্র সময় দিতে পারতাম কিংবা ছুটির দিন, এবারে যেহেতু হচ্ছে কি কালকে সোমবার পড়ে যাচ্ছে, তো আজকে সময় ছিল কিন্তু কালকে মাত্র তোমরা জানতে পারলে যে ইন্টারভিউ ডেটটা এসছে। তো এই জন্য দেখো এই মুহূর্তে হচ্ছে কি ছুটির মানে তোমার ছুটির দিন ছাড়া হচ্ছে করাটা মুশকিল আর কি, ঠিক আছে। আর তাছাড়া হচ্ছে কি তোমরা জানো যে সবাই হয়তো আসতে পারবে না, 2-4 জনের জন্য অ্যারেঞ্জ করাটা আমার পক্ষে মানে কষ্টকর আর কি, ঠিক আছে। যদি সবাই আসতে তো তখন ঠিক ছিল যে এটা করা যেতে পারতো। আমাদের তার চেয়ে যেভাবে অনলাইনে হচ্ছে তোমরা সেভাবেই করো, ঠিক আছে, আশা করি প্রবলেম কিছু হবে না, ঠিক আছে। তো চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে তাহলে মৌমিতা সামন্ত। আচ্ছা, আরেকটা বলে দিচ্ছি, আজকে যেহেতু এক একজন ক্যান্ডিডেট সর্বমোট হচ্ছে কি 15 তোমার 8 থেকে 10 মিনিট, সবচেয়ে বেশি হাইয়েস্ট 8 থেকে 10 মিনিট সময় পাবে পুরো প্রসেসের জন্য।
এই জন্য যারা নেক্সট থাকবে তারা যেন মানে ফুললি রেডি থাক, কোনো টাইম যেমন হচ্ছে কি না মানে নষ্ট হয় আর কি। নাম বলার সঙ্গে সঙ্গেই তুমি তোমার হচ্ছে কি ভিডিও যেভাবে রেডি থাকার কথা, তোমার বোর্ড যেভাবে রেডি থাকার কথা, যেরকম সব কিছু পরিপাটি করে থাকে, ঠিক আছে? তার জন্য এক্সট্রা যেন সময় না যায়। যদি কারোর এরকম বেশি সময় যায়, আমি কিন্তু নেক্সট জনের কাছে চলে যাবো, ঠিক আছে? বেশি সময় আজকে দেওয়া যাবে না। চলো আমি এখন ডেকে নিচ্ছি মৌমিতা সামন্তকে, রেডি থাকবে। দেবলীনা রেডি থাকবে, ঠিক আছে? তারপরে রেডি আছে হচ্ছে অর্ক শর্মা। চলো আমাকে দেখা যাচ্ছে? শুরু করো। স্যার আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। আচ্ছা, বসুন বসুন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি এডুকেশন সাবজেক্ট থেকে এসেছেন, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কোন জেলা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। আচ্ছা আচ্ছা, আপনি আপনার নিজের সম্বন্ধে বলুন। হ্যাঁ স্যার, আমার নাম মৌমিতা সামন্ত। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার টবন থানার অন্তর্গত মালপাড় গ্রামে। আমি 2011 সালে মাধ্যমিক এবং 2013 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। এরপর 2016 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত সবং সজনীকান্ত মহাবিদ্যালয় কলেজ থেকে শিক্ষাশাস্ত্র বিষয়ে স্নাতক শিক্ষা সম্পন্ন করি। তারপর 2018 সালে বিশ্বভারতীর অন্তর্গত বিনয় ভবন থেকে শিক্ষাশাস্ত্র বিষয়ে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করি। এরপর 2020 সালে এনসিইআরটির কনস্টিটিউট ইউনিট রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন ভুবনেশ্বর থেকে বিএড পাশ করি। বর্তমানে আমি গৃহ শিক্ষকতা করছি এবং তার সাথে সাথে শিক্ষক সম্পর্কিত যে পরীক্ষাগুলো হচ্ছে তার জন্য প্রস্তুতি নিচ্ছি। অবসর সময়ে আমার গাছ লাগাতে এবং বিভিন্ন রকমের হাতের কাজ করতে আমার ভালো লাগে। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনার যা একাডেমিক কেরিয়ার, তাতে তো আপনি অনেক ভালো জায়গায় পেশা হিসাবে যুক্ত হতে পারতেন। তো আপনি কেন এই শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিতে চাইছেন? হ্যাঁ স্যার, বিদ্যালয়ে যখন আমি পড়তাম তখন থেকেই আমার ইচ্ছে ছিল আমি একজন আদর্শ শিক্ষিকা হব। এছাড়াও আমার বাবার সব আশা ছিল আমি গ্রামের কোনো একটি বিদ্যালয়ে একজন শিক্ষিকা হিসাবে নিযুক্ত হই। তাছাড়াও আমার ছোটদের সাথে শিক্ষার্থীদের সাথে থাকতে, তাদের জানা অজানা গল্পগুলো শুনতে এবং সর্বোপরি তাদেরকে নতুন নতুন কিছু শেখাতে আমি ভালোবাসি। এই সমস্ত দিক দিয়েই আমি এই শিক্ষকতা পেশাটাকে বেছে নিয়েছি এবং আর মনে করা হয় যে শিক্ষকতা পেশাটাই হলো জাতির কারিগর করার একটি পেশা। তাহলে বাবার ইচ্ছা পূর্ণ করার জন্য আপনি শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে চাইছেন? বাবার ইচ্ছা তো রয়েছে, তার সাথে সাথে আমারও ইচ্ছে রয়েছে অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই যে এত বিষয় থাকতে আপনি এডুকেশন বিষয়টাকে কেন বেছে নিয়েছেন পড়ার জন্য? স্যার, বিদ্যাপীঠ যখন আমি পড়তাম আমার সাবজেক্ট ছিল ক্লাস 11-এ এডুকেশন। তখন একজন আমার শিক্ষিকা ছিলেন ডক্টর কবিতা সিং। উনি এত সুন্দরভাবে এই বিষয়টিকে বুঝিয়েছিলেন, সেখান থেকেই আমার একটা আগ্রহ তৈরি হয়েছিল যে না, পরবর্তী সময় আমি এই বিষয়টা নিয়েই পড়বো এবং যেটার সাথে আমাদের প্রাত্যহিক জীবনযাপনের খুব মিল রয়েছে। আচ্ছা আচ্ছা, এনসিইআরটির কি কাজ? স্যার, এনসিইআরটি 1971 সালে গঠিত হয়েছে। আর এর ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এর মূল কাজ হলো যে বিদ্যালয়গুলো রয়েছে তাদের পাঠ্যক্রম তৈরি করা এবং সেই পাঠ্যক্রমের সাথে সাথে কিভাবে বিদ্যালয় শিক্ষার উন্নয়ন ঘটানো যায় সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। আচ্ছা, আজকে আপনি কোন টপিকটা পড়াবেন? স্যার, আজকে আমি পড়াবো শিক্ষার রূপের মধ্যে প্রথাগত শিক্ষাটা। ঠিক আছে, শুরু করুন। স্যার, বোর্ড কি দেখা যাচ্ছে? ওকে ওকে, শুরু করুন। স্যার, আমি কি শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করুন। ধন্যবাদ স্যার। গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমরা কি পড়েছিলাম? শিক্ষার রূপ, তাই তো? শিক্ষার কয়টি রূপ আমি বলেছিলাম? অজয়, তুমি বলো। 3টে রূপ। বাহ, ভালো বলেছো। তাহলে পরিবার থেকে আমরা যে শিক্ষা পেয়ে থাকি তাকে আমরা শিক্ষার কোন রূপের মধ্যে ফেলতে পারি?
শিক্ষার মধ্যে ফেলতে পারি। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা গল্পের মধ্য দিয়ে নতুন কিছু বিষয় শিখবো। গল্পটা আমাদের বাস্তব জীবনের সাথে খুব মিল রয়েছে। মনে করো, একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের অভিভাবকরা একটা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছিল। সেখানে আমরা প্রতিদিন যেতাম, তোমরা এখনো আসছো, নতুন নতুন জ্ঞান লাভ করছো, তারপরে আবার বাড়ি ফিরে যাচ্ছ। আচ্ছা, কেউ বলতে পারবে এই প্রতিষ্ঠানটির নাম কি হতে পারে? কি বলছো শুনি? বিদ্যালয়। বা খুব ভালো বলেছো। আচ্ছা, এবার বলতো, এই যে বিদ্যালয় থেকে আমরা যে শিক্ষা পাই, তাকে শিক্ষার কোন রূপের মধ্যে ফেলতে পারি? হ্যাঁ, অবশ্যই প্রথাগত রূপের মধ্যে আমরা ফেলতে পারি। তাহলে আজকে আমরা শিখবো যে শিক্ষার দ্বিতীয় রূপ কি না প্রথাগত শিক্ষা। আচ্ছা, এই যে প্রথা সম্পর্কে কিন্তু আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি। কি না, প্রথা মানে হচ্ছে কিছু নিয়ম শৃঙ্খলা, কিছু বিধিবদ্ধকতা থাকবে যেগুলো আমাদের মেনে চলতে হয়। তার সাথে যুক্ত হয়েছে কি শিক্ষা। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা কিছু কি হবে, শিক্ষার সাথে হবে। প্রথাগত শিক্ষা কাকে বলবো আমরা? যে শিক্ষায় নিয়ম নীতিকে ভিত্তি করে পূর্ব নির্ধারিত স্থানে শিক্ষক শিক্ষার্থীর প্রত্যক্ষ যোগাযোগের মধ্য দিয়ে সুনির্দিষ্ট পাঠ্যক্রম অনুশীলন করা হয় এবং নিয়মিত মূল্যায়নের মধ্য দিয়ে ডিগ্রি প্রদান করা হয়, তাকেই আমরা বলতে পারি প্রথাগত শিক্ষা। আচ্ছা, লাস্ট বেঞ্চ অজয়, তুমি বলো তো, কোন শিক্ষায় কিছু নিয়ম শৃঙ্খলা এবং সুনির্দিষ্ট পাঠ্যক্রম অনুশীলন করা হয়? কি বলছো? প্রথাগত শিক্ষায়। বা খুব ভালো বলেছো। আচ্ছা, সংজ্ঞার মধ্যে কি কি বললাম? যে কি থাকবে? নিয়ম শৃঙ্খলা, তাই তো? তোমরা তোমরা নিশ্চয়ই দেখেছো যে বিদ্যালয়ে তোমরা আসছো, অবশ্যই কিছু নিয়ম শৃঙ্খলা আমাদের ফলো করতে হয়, তাই না? আমরা যখন 10:30টার সময় বিদ্যালয়ে আসি, তখন থেকে শুরু করে 4:30টা পর্যন্ত কিন্তু আমাদের কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, তাই না? আচ্ছা, এই যে প্রথাগত শিক্ষা তোমরা বললে বিদ্যালয় থেকে পেয়ে থাকি, আর কি কি হতে পারে, কি বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই কলেজ, বিশ্ববিদ্যালয়। তোমাদের সেমিস্টার 1-এ এমসিকিউ ভিত্তিক কোশ্চেন রয়েছে, তাই তো? সেখানে যদি আসে যে বিদ্যালয়, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে শিক্ষা পেয়ে থাকি, তাকে আমরা শিক্ষার কোন রূপের মধ্যে ফেলতে পারি? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বুনিয়াদি শিক্ষা কাকে বলে? বুনিয়াদি শিক্ষা। বুনিয়াদী শিক্ষা বা বেসিক এডুকেশনের প্রবর্তক হলেন মহাত্মা গান্ধী। এই শিক্ষার মূল উদ্দেশ্যই ছিল যে শিক্ষার্থীদের হাতে কলমে বিভিন্ন ক্রাফটের মধ্য দিয়ে শিক্ষা লাভ করবে, যাতে শিক্ষার্থীরা হাতে কলমে তাদের সাথে সাথে স্বনির্ভর হয়ে উঠতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলতে আমরা জানি যে শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষভাবে অক্ষম শিক্ষার্থীরা একসাথে শিক্ষা গ্রহণ করে এবং তার সাথে সাথে যা বিভিন্ন রকমের যে বিভিন্ন ধরনের জাতি ধর্ম নির্বিশেষে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, সবাই একসাথে শিক্ষা লাভ করবে, তাকে আমরা বলতে পারি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। আচ্ছা, আমাদের দুজন ভারতীয় মনীষীর নাম বলুন এবং তাদের শিক্ষা সম্পর্কে তাদের বক্তব্য বলুন। হ্যাঁ স্যার, প্রথমে যার নাম মনে আসে তিনি হলেন স্বামী বিবেকানন্দ। শিক্ষা সম্পর্কে তিনি বলেছিলেন যে শিক্ষার্থীদের মধ্যে যে অন্তর্নিহিত সত্তা রয়েছে তার পরিপূর্ণ বিকাশ করাই হলো শিক্ষা। এবং তিনি শিক্ষার্থীদেরকে বারবার বলেছিলেন যে চরিত্র গঠনের উপর জোর দিতে হবে, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলার উপর, মানে শারীরিক বিকাশের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং গণশিক্ষার কথাও তিনি বলেছিলেন। আর আরেকজন যার নাম মনে আসে তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শিক্ষা সম্পর্কে বলেছিলেন যে প্রকৃত শিক্ষা আমরা তাকেই বলবো যে শিক্ষা শুধুমাত্র প্রথাগত স্তরের মধ্য দিয়ে তথ্য পরিবেশন করে না, বিশ্ব প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধানের মধ্য দিয়ে আমাদের জীবন বিকাশে সহায়তা করে। এবং তিনি মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছিলেন। এছাড়াও শিক্ষার্থীদের স্বাধীনতা, সৃজনশীলতা, সক্রিয়তা, এগুলো মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিশ্ব মানবতা গড়ে তোলার কথা বলেছিলেন। আচ্ছা আচ্ছা, শিক্ষাই জীবন এই উক্তিটি কে করেছেন? দুঃখিত স্যার, এই মুহূর্তে আমি আমার এই কোশ্চেনটির উত্তর মনে পড়ছে না, আমি পরবর্তী সময় জেনে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, শিক্ষা হলো ভবিষ্যৎ জীবনের সম্পূর্ণতার প্রস্তুতি, এই বক্তব্যটি কে করেছেন? এটি বলেছিলেন হারবার্ট স্পেন্সার। আচ্ছা আচ্ছা, মায়েরাই হচ্ছেন আদর্শ শিক্ষক, এটা কার উক্তি? এটা স্যার যতদূর সম্ভব মনে পড়ছে কমেনিয়াস বলেছিলেন। ওয়েবেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে উক্তি, এটাকে আপনি কেমন ভাবে দেখেন? মায়েরা হচ্ছেন আদর্শ শিক্ষক। স্যার, একটু আগে আমি বললাম যে শিক্ষার একটি রূপ রয়েছে অপ্রথাগত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, যেখানে আমরা পরিবার থেকে শিক্ষা পেয়ে থাকি।
আমরা বিদ্যালয়ে যাওয়ার আগেই আমরা প্রাথমিক শিক্ষা পেয়ে থাকি কিন্তু মায়ের কোল থেকে, মানে পরিবার থেকেই আমরা পেয়ে থাকি। পরিবারে আরো অভিভাবক যারা দাদু ঠাকুমা বিভিন্ন জনের সাথে ইন্টারাকশনের মধ্য দিয়ে আমরা শিক্ষাটা পেয়ে থাকি। আমাদের যে প্রথম রীতি নীতি কোনটা ভালো কোনটা ঠিক এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পেয়ে থাকি মায়ের কাছ থেকে। সেই সাপেক্ষে এই যুক্তিটি যথার্থ যে মায়ের কোলই হলো প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার কিছু ইমপ্রুভমেন্ট। আচ্ছা, প্রথমেরটা হচ্ছে কি, তোমাকে যখন তুমি প্রবেশ করলে, প্রবেশ করার পরে যখন তুমি বসলে আর কি, যে বসার সময়টা তুমি হাতটাকে দেখবে তুমি কনস্ট্যান্ট ভাবে দুটো পায়ের উপর রেখেছিলে। ঠিক আছে, তো যদিও যদিও হচ্ছে কি তোমার অপোজিটে